বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমি এখানে উপস্থিত আছি ডেমোক্রেটিক বাংলাদেশ এর প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার, প্রতিষ্ঠাকাল 1987 সাল। ডেমোক্রেটিক বাংলাদেশ 3 যুগ পেরিয়ে 37 বর্ষে। ইতিমধ্যে আমি 2001 সাল হতে অদ্যাবধি একাধিকবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গণতন্ত্র দেখতে যেয়ে অলিখিত গণতন্ত্রের দেশ গ্রেট ব্রিটেন, খলিফাতান্ত্রিক গণতন্ত্রের দেশ সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, চাইনা, ভারত সহ সার্ক কান্ট্রি গণতন্ত্র গবেষণা করতে যেয়ে আমি এই 37 বছর যাবৎ দেশ বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছি। আমার এটি একটি অরাজনৈতিক গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সামরিকতন্ত্র, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় সংসদ, বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার শাসিত গণতন্ত্র, সেই সাথে বাংলাদেশের সেই 13.5 কোটি জনগণ হতে আজকে 18 কোটির জনগণ, এইগুলোর ওপরেই আর কি আমি এম শাহজাহান আলী গোলদার এই যে 1987 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত জগন্নাথ কলেজ হতে আর কি আমি গ্রাজুয়েশন করি। এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানের ওপরে পোস্ট গ্রাজুয়েশনটা করি। আমার ওই রাষ্ট্রবিজ্ঞানের শেষ পর্বে ফ্যাসিজম, গণতন্ত্র, স্বৈরতন্ত্র, স্বৈরতান্ত্রিক সরকার, নাৎসিবাদ এইগুলোর ওপরেই ক্রেডিটটা ছিল। সেই 87 সাল থেকে অদ্যাবধি আর কি আমি ডেমোক্রেটিক বাংলাদেশ প্রতিষ্ঠাকাল 1987 সাল, 36 বছর পেরিয়ে 37 বর্ষে আমি এই যে ডেমোক্রেটিক বাংলাদেশ নামক সংগঠনের এই প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার, এনএসটিভি, বঙ্গবন্ধু অনলাইন স্টুডিও, নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা হতে আমাদের যেটা www.dailynewsstar.com, newsstar.tv, ইউটিউব, আমাদের যেটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত আর কি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল newsstar.com, newsstar.tv। 18 সেপ্টেম্বর 2024 গতকাল ছিল আন্তর্জাতিক ডেমোক্রেটিক ডে, অর্থাৎ এই যে বিশ্ব গণতন্ত্র দিবস। 17 সেপ্টেম্বর 2024 এর ওপরেই ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আমাকে যেটা অনুষ্ঠান দিয়েছেন। আজকের অনুষ্ঠান বিসমিল্লাহির রহমানির রহিম, 3 যুগ পেরিয়ে 37তম বর্ষে ডেমোক্রেটিক বাংলাদেশ। ডেমোক্রেটিক বাংলাদেশ প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার, প্রতিষ্ঠাকাল আমি এম শাহজাহান আলী গোলদার, প্রতিষ্ঠাকাল 1 অক্টোবর 1987। 3 যুগ পেরিয়ে 37তম বর্ষে ডেমোক্রেটিক বাংলাদেশ আজ 17 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল এই যে ডেমোক্রেটিক ডে, সেই উপলক্ষেই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল newsstar.com, বঙ্গবন্ধু অনলাইন স্টুডিও হতে আর কি আমাদের এই যে ডেমোক্রেটিক বাংলাদেশের যেটা অনুষ্ঠান আজ উদযাপিত হচ্ছে। বিষয় হলো এখানটায় ডেমোক্রেটিক ডে 2024, ভেন্যু বঙ্গবন্ধু অনলাইন স্টুডিও, দি ডেইলি নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা 1000, বাংলাদেশ। আলোচ্যসূচি গণতন্ত্র এবং বাংলাদেশ। লেকচার বাই মি এম এস আলী গোলদার, MSS LLB, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ। এখানটায় আমাদের আজকের যে বিষয়ের ডেমোক্রেটিক
বাংলাদেশের যে অনুষ্ঠান গণতন্ত্র এবং বাংলাদেশ, সময়টা হলো 7 মার্চ 1971 হতে 5 আগস্ট 2024। আমি আমার পরিচিতিটা বলি। আমি 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। বাম দিকের এটি আমার মুক্তিযুদ্ধের তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেজিস্টার্ড নিবন্ধিত সনদ। এই সাথেই আর কি আমরা যখন 1972 সালের 22 ফেব্রুয়ারি স্বদেশ ফেরত আসি আর কি, তখনকার এই যে বাংলাদেশের প্রত্যাগত সনদ। আমার ডান দিকের ছবিটি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যখন আমি 2001 সালে যাই, আমেরিকান একটি সাংবাদিক, তখন ওই টুইন টাওয়ারটা ছিল নিউ ইয়র্ক হতে 110 তলের ছাদের ওপর হতে আমার এই ছবিটা টেক করেন। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018। এখানে 20,087 মিনিটের অনুষ্ঠান, যার ভিতরে কোভিডের ওপরে 500-র ওপরে অনুষ্ঠান। 1971 সালের আমার কৃত মুক্তিযুদ্ধের রণাঙ্গন বনগা বেনাপোলের 265 দিন অর্থাৎ 9 মাসের যে যুদ্ধ, আমার সেক্টর কমান্ডার ছিলেন মেজর মঞ্জু সাহেব, 8 নম্বর সেক্টর বনগা বেনাপোল। আমরা ওই রাত্রে বেলায় ভারতে ঘুমাইতাম রিফিউজি ক্যাম্পে, আর দিনের বেলায় যেয়ে মুক্ত অঞ্চল বনগা বেনাপোল এখানেই যুদ্ধটা করতাম। যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটা নষ্ট শব্দ দূষণে এখনো শুনি না, এখন চোখও নষ্ট। যদি কেউ দানবীর আমাকে দান ধান করেন, তাহলে আমি এই দান ধানটা গ্রহণ করে আমার চিকিৎসাটা করাইতে পারি। বইটির প্রিফেস লিখেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর আবু সাইদ সাহেব। আমারও কিছু কথা আছে এই বইটির সাথে আর কি। ICT অ্যাক্ট 2018 আইনটি সন্নিবেশিত। NSTV টেবিল থেকে ভালো অনুষ্ঠান যেটা করা হয় আর কি, এখান থেকেই আর কি আইনের বই। যেহেতু তথ্য সম্প্রচার মন্ত্রণালয়টা এই যে মন্ত্রণালয়ের আইন রাষ্ট্রপতির প্রজ্ঞাপন বা SROর মাধ্যমে পরিচালিত হয়। এখান থেকে আমরা কাউকে প্রশ্ন করে বিব্রত করি না, কারোর উত্তরের প্রত্যাশায় থাকার মতো প্রশ্নটাও করি না। এই আইনের বই 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইন এবং ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018 এই বই থেকেই এখানে আমি প্রচার করে থাকি। বইটির মূল্য 500 টাকা। এখানে এই যে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, ডেমোক্রেটিক বাংলাদেশ, এরই আজকের যে অনুষ্ঠান ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ডে 2024। আজকের বিষয় হলো 7ই মার্চ 1971 হতে এই 5 আগস্ট 2024 বাংলাদেশের গণতন্ত্র। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেষ কথাটা ছিল জয় বাংলা। ওই ভাঙা মিছিলে আবারও যখন যোগদান করেন তখন আসসালামু আলাইকুম, সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। 272 দিন কারাবরণের পর লন্ডন, ভারত, অতঃপর সারোয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু এসেছিলেন, কেঁদেছিলেন আর কি। এরপরেই তো বঙ্গবন্ধুর 17 এপ্রিল 1971, 17 এপ্রিল 1971 মেহেরপুরের অম্রকাননে বাংলাদেশের ওই যে তখন পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশ ছিল, স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলন এবং এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আর কি ধর্মীয় মূল্যবোধ এবং এই যে ইসলামিক ভাবে আর কি ওই যে খলিফাতান্ত্রিক ভাবে, যেটা বাকশালের মতো করে, বাকশালটা কিন্তু অ্যাকচুয়াল ছিল বর্তমান যেটা সৌদি আরবের খলিফাতান্ত্রিক গণতন্ত্র, অর্থাৎ সৌদি আরবের কিরাউন প্রিন্সি প্রধানমন্ত্রী, বাদশাহ হচ্ছেন রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু ঠিক ওইভাবে আর কি এই যে বাকশালটা ক্রিয়েট করে, কিন্তু গণতন্ত্র করতে যাই আর কি বাকশালটা এখানে আর টেকে নাই বা স্বরূপ পাই নাই। অতঃপর তো আর কি সেই বঙ্গবন্ধু সরকার প্রধান হিসাবে সংসদে গমন করেন। 1972 সালের 16ই ডিসেম্বর গণতন্ত্র, সংবিধান, সংসদ, জনগণের যে 7.5 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন, ধর্মীয় মূল্যবোধ, এইগুলোর ওপরেই শিক্ষা, কর্ম, ধর্মীয় মূল্যবোধ ইত্যাদির ওপরে সংবিধানটা ক্রিয়েট হয়। 16ই ডিসেম্বর 1972 সংবিধানটা এক্সিকিউশন পায়।
এরপরেই তো গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনার পথ ধরে আর কি 1974 সালে দেশে দুর্ভিক্ষটা হয়। আমি বঙ্গবন্ধুকে বেনাপোল দেখেছি, বঙ্গবন্ধু বেনাপোল দুর্ভিক্ষ দেখতে গিয়েছিলেন। আমার এইটা আমাদের যেটা এই জাদুঘর আর কি, মুক্তিযুদ্ধ জাদুঘর, এখানে যেমন 1971 সালের রণাঙ্গনের কৃত যুদ্ধের সময় ওই যে এই পতাকাটি, আমার এই পতাকাটি হাতে নিয়ে আমরা আর কি ওই ভারতে স্লোগান দিতাম, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জয় বাংলা জাতীয় স্লোগান, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমাদের যেটা এই জাতীয় সঙ্গীত। আমাদের ওই পতাকাটা ছিল এই যে লালের ভিতরে আর কি ওই যেটা আমাদের মানচিত্র খচিত আর কি, বাংলাদেশের যেটা ম্যাপ ছিল, এখন যেটা সবুজের ভিতরে লাল বৃত্ত, এই পতাকাটা নিয়েই আমরা যুদ্ধ করেছি। তো এখানটায় এইটা কথাটা কেন বলছি আর কি, সেই তখন থেকেই কিন্তু এই দেশটা, বাংলাদেশটা হওয়ার আগের থেকেই কিন্তু এই যে গণতন্ত্রের সোপান। এখন আর কি ইলেকশন কমিশন যাদেরকে ইতিপূর্বে রাজনৈতিক নিবন্ধন দেয় নাই, এদের ভিতরে অনেকেরই নামকরণ হচ্ছে গণতন্ত্র দিয়ে, ডেমোক্রেসি দিয়ে। আমার এই ডেমোক্রেটিক বাংলাদেশ অর্থাৎ গণতন্ত্র বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা করা। আমি এখান থেকে লিকচারটা দিয়ে থাকি, আজকের এটাও লিকচার। যারা আজকে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, ছাত্র জনতার যে সরকার, ছাত্র জনতার যে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা, ছাত্র জনতার যে উপদেষ্টাগণ, গণতন্ত্র বিষয়ক এনাদের জানার বুঝার শিকার অনেক কিছু আছে। তার ভিতরে একটাই আর কি, যে উপদেষ্টার যে দায়িত্বটা, এর বাইরে কথা বলাটাই আর কি গণতন্ত্র বহির্ভূত কথা। স্বাস্থ্য উপদেষ্টা কর্মের কথা বলতে পারেন না, কর্ম উপদেষ্টা ধর্মের কথা বলতে পারেন না, ধর্ম উপদেষ্টা রাষ্ট্র বিনির্মাণের কথা বলতে পারেন না, প্রধান উপদেষ্টা এইটা দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার, ডক্টর ইউনূস দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার। তাহলে রানা প্লাজায় স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা যে ওই যে রানা প্লাজার খুঁটি ঝেঁকিয়েছে, বিল্ডিং পড়ে গেছে, তাহলে আমাদের এই দেশটা কি দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার। এই দেশের গায়ে যে আবর্জনা, ময়লা, মাটি, কাদা ইত্যাদি লেগেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি এই দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার, এই ধাক্কা দিয়েই কি ময়লা আবর্জনা করতে চান? তাহলে তো শক্তি সামর্থ্যটা সেই রকম থাকতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই যে উপদেষ্টাগণের, আমি ডেমোক্রেটিক বাংলাদেশের যেমন আমি প্রেসিডেন্ট, ওই রকমটা ভাবে এরশাদ বিরোধী আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের ওপরে লেখাপড়াটাও করেছি। গণতন্ত্রের ফাদার অফ ডেমোক্রেসির দেশ এখন থেকে 25 বছর আগে আমেরিকাতে গিয়েছি, পরবর্তীতে একাধিকবার গিয়েছি। এখান থেকে আবারও আমার এই যে সেই লিকচারে উপস্থাপনা, গণতন্ত্রের কথাটাই আর কি হচ্ছে যে কথাটা আর কি গণতন্ত্র অর্থাৎ জনগণের কাজে লাগে, ধর্মীয় মূল্যবোধের কাজে লাগে, দেশের জন্য কাজে লাগে, আর্থিক সমৃদ্ধির জন্য কাজে লাগে, সেইটার ওপরেই যিনি দায়িত্বপ্রাপ্ত, এইগুলোর ওপরে বিষয় ভিত্তিক সেইটার ওপরেই গবেষণা করবেন, কথা বলবেন। কথা একটা বলার আগে দিয়ে তাকে ভাবতেই হবে আর কি। এখানটাই তাকে দয়া করা হয়েছে, দয়া করে মাননীয় রাষ্ট্রপতি আর কি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দয়া করেছেন ছাত্ররা, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন ছাত্র জনতা সরকার 2024 শপথ নিয়েই আর কি জাতীয় স্পিচে এই যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমার নিয়োগকর্তা ছাত্ররা, ছাত্র জনতা বলেন নাই। যে কারণে আর কি আমাদের বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ছাত্রদের অনুকম্পায়, অনুগ্রহে আর কি সে এখানটাই দয়া নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবটা এই যে ইন্টারেস্ট এখানটাই খুব ভালো বোঝেন। উনি এনজিও ব্যবসায়ী, এইটা আমিও এম শাহজাহান আলী গোলদার সমাজ কল্যাণ সমিতি আর কি, উত্তরণ সমাজ কল্যাণ সমিতি ঝিনাইদহ, যার 5 কোটি টাকা
ওই ফিনল্যান্ডের ফান্ড ফেরত যায় 11-এর সময়। আমি অ্যাকাউন্ট হোল্ডার ছিলাম প্রাইম ব্যাংকের, আমার এই টাকাটা অ্যাকাউন্টে জমা ছিল, টাকাটা অ্যাকাউন্ট থেকে ফিনল্যান্ডে ফেরত যায় 11 পরবর্তী এই যে সরকার সংস্কারকালীন সময়ে। আমি এই উত্তরণ সমাজ কল্যাণ সমিতির সহসভাপতি এবং 1 নম্বর অ্যাকাউন্ট সিগনেটরি হিসাবে পদত্যাগটা কেন করি? উত্তরণ সমাজ কল্যাণ সমিতি যেটা, এর লেনদেনটা হয়তো লাভ লসটা নির্ধারিত হয়তো সুদের বিনিময়ে। আমি যেহেতু একজন, আমার পীর সাহেব মরহুম মাওলানা সৈয়দ শামসুর রহমান মৃত্যুবরণের পরে আমি এই যে ঢাকার দায়িত্বপ্রাপ্ত এই যে খলিফা বা পীর আর কি, আমাদের সেই জায়গাটা থেকে নিয়ে আমি তো আর ওই সুদের কারবার যেখানে হয় সেই ব্যবসাটা করতে পারি না আর কি। তো সেই ডেমোক্রেটিক বাংলাদেশের এখান থেকে আমার একটি উপস্থাপনা, যেহেতু সুদ ঘুষ এর ন্যূনতমটা পাপের পরিধিটা হচ্ছে যে নিশ্চিত জান্নাতি ব্যক্তিটা নিশ্চিত জাহান্নামী হবেন। এই জন্যই সুদ ঘুষের কারবারটা, ব্যবসাটা, পথ বাগিয়ে নেওয়াটা এটা কোনো ক্রমেই ঠিক কাজ নয়। সেই বঙ্গবন্ধু 1974 সালে আবারও আর কি বাকশাল গঠন করেন। এরপরে তো আবার ওই সেই 1975 সালের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্রের বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 15ই আগস্ট 1975 সপরিবারে শহীদ হন। সেই বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা করি। সেই সাথে 1971 সালের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। সকলকে জান্নাত দান করুন। যারা অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছে, আমি যেমন, আমার বাম কানটা নষ্ট, মুক্তিযুদ্ধের সময় হতে এখনো নষ্ট, এখন চোখ নষ্ট, চলতে ফিরতে পারি না। কোনো দানবীর যদি আমাকে দান করে আমি দানটা গ্রহণ করতে পারি, তবে মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযুদ্ধের সমন্বয়ক, মুক্তিযুদ্ধের এক অংশের ঘোষক, মুক্তিযুদ্ধ 1971 মুক্তিযোদ্ধা মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় বরাবর, মাননীয় রাষ্ট্রপতি মহোদয় বরাবর, রাষ্ট্রপতির সচিব এবং মাননীয় প্রধান উপদেষ্টার সচিব বরাবর উপস্থাপনা মাত্র আর কি। তবে একটি কথা বলে রাখি, যেহেতু আমার এই যে ভারতীয় মুক্তিযুদ্ধের সনদ আছে, এই দেশীয় কোনো সনদ, কোটা, ভাতা আমার প্রয়োজন নাই। আর আমাকে সনদটা কে দিবেন? এরশাদ সরকার, বেগম খালেদা জিয়ার সরকার, শেখ হাসিনার সরকার। এনারা নিজেরাই মুক্তিযোদ্ধা নন এবং এদের সনদটা আমি কেন নিব? যেহেতু আমার সনদটা আছে সক্রিয়ভাবে যুদ্ধ করতে যেয়ে জীবদ্দশায়, আমার মনে হয় আর যারা বেঁচে আছে, আমরা রণাঙ্গনে যে 10,000 যুদ্ধ করেছি তার ভিতরে কতিপয় যারা, এরা সব আমার ওই সাদিপুর বেনাপোল গ্রাম্য অঞ্চলের লোকজন। জীবদ্দশায় আমি আর কি কাণ্ঠজ্ঞানালা একজন, এই যে যুদ্ধাহত, আমার কানটা নষ্ট, এখনো শুনি না। এই জন্য আমার অনেক সময় আওয়াজটা অনেক জোরে হয় আর কি। যারা কানে শোনে না অর্থাৎ কালা, তারা পৃথিবীর সকলকেই মনে করে কালা। এই জন্যই আমার আওয়াজটা জোরে যখনই হয় অনেকেই থামাই দিতে চায়। এইটা করবেন না আর কি। আর এই যে মুক্তিযোদ্ধাদের, আমাদেরকে নিয়ে ঠাট্টা তামাশাটা করবেন না। সেই 1 দফার কোটা আন্দোলন থেকে 1 দফার আন্দোলন, অতঃপর তো 5ই আগস্ট আর কি যা হবার তাই হয়েছে। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার এই টাকায়, এই জায়গাটাই সেই বঙ্গবন্ধুকে শহীদ করা হয়। অতঃপর আর কি চড়াই উতরাই করে এই যে স্বেচ্ছাচারী সরকার খন্দকার মুস্তাক, এরপরে আর কি হানা ভোটের মাধ্যম দিয়ে পাবলিক কনসেনসাস করে আর কি জিয়াউর রহমান এক সময় আর কি সামরিকভাবে ক্ষমতা টেক করলেও আর কি পরবর্তী পর্যায়ে ব্যাপক জনপ্রিয় আওয়ামী লীগ এবং বিএনপির জনপ্রিয়তা, দেশ পরিচালনা, সকল কিছুতেই সমানে সমান। তো সেই জায়গাটাই আর কি। অতঃপর জিয়াউর রহমান যে জনগণের কাছ থেকে ভালোবাসা, ম্যান্ডেট, জনপ্রিয়তা অর্জন করেছেন, এখনো সেটা বহমান। বঙ্গবন্ধুর সেই জনপ্রিয়তার উপরেই আর কি এই শেখ হাসিনার সরকার পূর্বে একবার, অতঃপর তো এই যে 3 টার্মের এই আপনার 4র্থবারে যে আর কি এই যে এখান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে আর কি বিনা পাসপোর্টে, বিনা ভিসাতে আর এক দেশে অর্থাৎ আমাদের পাশের দেশে যেয়ে পড়েছেন শেখ হাসিনা, তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী
কখনো বলছেন পদত্যাগ করে নাই, কখনো বলছেন ইন্ডিয়ার চাপে পদত্যাগ করেছেন, ইত্যাদি ইত্যাদি। সেগুলোই আমার যাওয়ার দরকার নাই। এর কোনোটি আর কি গণতন্ত্রের ভাষাও নাই, কথাও নাই। একজন যদি কেউ পদচ্যুত হয়, পদত্যাগ করে, পালিয়ে যায়, সেখানটাই কিন্তু সংবিধানে যেটা আমাদের নাই, সংবিধানে আছে এই আপনার তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ বাইরের যে কেউ 18 কোটি জনগণের যে কেউ বা যাহারা এসে এই রাষ্ট্রটা তত্ত্বাবধান করতে পারবেন। কিন্তু আর একজনের চাপে বা অনুরোধে, অনুগ্রহ, আন্দোলনকারীদের দয়ায় যাদেরকে বসিয়ে দেওয়া হয়, তাদের নামও যদি নতুন হয়, এনারা যদি তত্ত্বাবধায়ক সরকার হতেন কোনো অসুবিধাটা ছিল না। এনারা 6 মাসের ভিতরে নির্বাচন দিয়ে চলে যেতে পারতেন। কিন্তু যেহেতু উদ্দেশ্য ভিন্ন, এই দেশকে সংস্কার করবেন, এই দেশকে দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার ডক্টর ইউনূস সাহেব আর কি ধাক্কা দিয়েই দেশের গায়ে লেগে থাকা ময়লা আবর্জনা সাফ করবেন আর কি। তো এই জায়গাটাই আর কি এইরকম কথাবার্তিটা বলে এইটা প্রশ্ন যেটা করেছে আমার এই লিকচারের ভিতরেই জবাবটা দিচ্ছি। আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন বলে কোনো এই সরকার ব্যবস্থা নাই, তত্ত্বাবধানকারী হিসাবে সরকার ব্যবস্থা আছে, আর সেটার মেয়াদটা এই 6 মাস, সর্বোচ্চ 6 মাস। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদও নাই, এনারা কোনো মেয়াদও নির্ধারণ করে নাই। আর আমাদের এই দেশের সকল পরজীবীদের, যারা রাজনীতি জীবনেও করে নাই, সাংবাদিকতা যারা করে নাই আর কি, প্রেস ক্লাবটা দখল করে নিয়েছে অসাংবাদিকরা। এটা কিন্তু ফৌজদারি নয়, রাষ্ট্রদ্রোহী অপরাধ। কোনো সাংবাদিক সংগঠন সমিতি দখল করে নেওয়া, ঘোষণা দেওয়া, ফর্ম বিক্রি করা, সাংবাদিকদের কাছে এই যে 5,000 টাকা করে নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবের ফর্ম বিক্রি করা, ফান্ড ক্রিয়েট করা, অবৈধভাবে দখল করে নেওয়া, এটা রাষ্ট্রদ্রোহী অপরাধ। যার ন্যূনতম রাষ্ট্রদ্রোহী অপরাধের এই যে সাজাটা ওই জিরাম দেশদ্রোহীদের হয়েছে আর কি। এই যে জামাত ইসলামের নেতাদের যে সাজাটা হয়েছে, একটা কোনো সাংবাদিক সংগঠন, আইনগত সংগঠন, যে কোনো ধরনের সংগঠন, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন জোর করে অন্তর্বর্তীকালীন যখন কোনো সংবিধান নির্ধারিত সরকার ব্যবস্থাটাই নাই, তখন যারা জাতীয় প্রেস ক্লাব যারা দখল করে নিয়েছেন, এরা রাষ্ট্রদ্রোহী। আমি এখান থেকে, আমি যেহেতু একজন আইনজীবী, মাননীয় উচ্চতর আদালতের রেভিনিউ বিষয়ক মামলাগুলোই করি, এই সংগঠন বিষয়ক মামলাগুলো করি, এই জায়গাটা আইনের থেকে আমি বললাম, কোনো কিছু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দখল করে নেওয়া, পূর্বেরদের বিরুদ্ধে আপনার বিষোদ্গার করা, এইটা কোনো ফৌজদারি অপরাধ নয়, এটা রাষ্ট্রদ্রোহিতার সমান অপরাধ আর কি। তো এই জায়গাটাই এখন দেশটা পরিচালিত হচ্ছে অন সেন্স অফ, যেহেতু এখানে বাংলাদেশের 3 বাহিনী প্রধান, এখানটায় সাবেক প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অফিসে নিয়ে পদত্যাগের মাধ্যম দিয়ে তাকে রাষ্ট্রপতি ভবন থেকে নিরাপদে নির্বিঘ্নে চলে যাওয়ার সুযোগটা দিয়েছেন। এখান থেকে সাংবিধানিকভাবে, যেহেতু এটা সাংবিধানিক সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকার নয়, যেটা দ্বাদশ জাতীয় সংসদের অন্য সংসদ সদস্যদের নিয়ে গঠিত সরকার নয়, এটা আমরা বলতে পারি আর কি পাকিস্তানের মতো করে আর কি, আফগানিস্তানের মতো করে, এটা এই যে হামিদ কারজাইয়ের মতো একটি সরকার ব্যবস্থায় বাংলাদেশের সরকার ব্যবস্থা। রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতির জায়গায় আছেন, রাষ্ট্রপতি যে কোনো সময়ে এছাড়াও নয়, একটা জাতীয় ভাষণের মাধ্যম দিয়ে যদি রাষ্ট্রপতি বলেন যে আর কি সর্বময় ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি, তখন কিন্তু ওই রাষ্ট্রপতি আর কি আবার এই যে তত্ত্বাবধায়ক সরকারের সরকার প্রধানও বনে যেতে পারেন আর কি। এখানটাই আমাদের সাংবিধানিকভাবে যেটা আছে আর কি। তো সেখানে আমার এই লিকচারের এখনকার যে পর্ব, গণতন্ত্র বাংলাদেশ, এরপরে জিয়াউর রহমান অধিকতর এই যে তিনি জনপ্রিয় হয়েছেন, এখনো আওয়ামী লীগ বিএনপির জনপ্রিয়তা সমানে সমান। এরপরে আর কি এই খালেদা জিয়ার সরকার, তারপরে হচ্ছে আপনার এখানে ওই যে এরশাদ সরকার, তো জিয়াউর রহমানকে 1981 সালে চট্টগ্রামে কু করার পরে আর কি কায়দা কৌশলে এরশাদ ক্ষমতাটা নিয়ে 90 সাল পর্যন্ত, 5 ডিসেম্বর পর্যন্ত ক্ষমতাটাই আঁকড়েছিলেন স্বৈরতন্ত্রের নামে, স্বেচ্ছাচারের নামে। আর অতঃপর
1990 সালের 5 ডিসেম্বর এরশাদ সরকার এটা পদত্যাগ করেন। অতঃপর আর কি ওই যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যম দিয়ে নির্বাচন হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি এখানে ক্ষমতাসীন হন 96। অতঃপর আর কি আবারও একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যম দিয়ে আওয়ামী লীগের ব্যাপক আন্দোলনের মাধ্যম দিয়ে এই যে আওয়ামী লীগ এখানটায় 96-2001 ক্ষমতাসীন হন। তারপরে আর কি এই যে 2001 সালে আর কি 96 থেকে 2001 আওয়ামী লীগ সরকার পরিচালনা করেন। এরপরে আবারও আর কি ওই সেই 1996 সালে ইয়েসনো যে ভোটটি এখানে যে ভোটটি দেওয়া হয় আর কি 1996 সালের 15ই ফেব্রুয়ারি সংবিধানটাকে, সংসদটাকে, গণতন্ত্রটাকে, বাংলাদেশটাকে, ভোটাভুটিটাকে সুষ্ঠু সুন্দর করার জন্য বিএনপি, যার পার্লামেন্টের মেয়াদটা ছিল 14 দিন, 1996 সালের 15ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা করেন। আমি যেহেতু সংবিধান, গণতন্ত্র, দেশ এর ওপরেই আর কি আমার পলিটিক্যাল সায়েন্সে ক্রেডিটটা ছিল, আমি 1996 সালে এই যে গণতন্ত্র, সংবিধান, বাংলাদেশ রক্ষার্থে আর কি রাজনীতি, আমি 1996 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচনে কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 হতে আর কি, যেটা শার্শা বেনাপোল, আমি এই যে জাতীয় সংসদ নির্বাচনটা করি 15ই ফেব্রুয়ারির নির্বাচন আর কি, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। অতঃপর তো আর কি যা হবার তাই হয়েছে। সেই এরপরে আওয়ামী লীগ আর কি 1 পর্যন্ত, তারপরে 2001 হতে 2006 আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। এরপরে আর কি বিভিন্ন কায়দা কৌশল দিয়ে পরের যেটা 2006-এর যে নির্বাচন হন, 6000 আর 2006-তে আর নির্বাচনটা হয় নাই, তখনই আর কি আবার এই যে তত্ত্বাবধায়ক সরকারের নামে ফখরুদ্দিন মঈনুদ্দিন এবং এখানে আর কি রাষ্ট্রপতি এই যে ঘটকি বর্ষে যান, তারপরে যা হবার তাই হয়। এরপরে আবারও আর কি সেই আমার এখানে সামরিক সরকারটা 111-এর মাধ্যম দিয়ে ক্ষমতা টেক করেন। 6 মাসের কথা বললেও তারা শেষ পর্যন্ত কথাটা রাখতে পারে নাই, তারা 2.5 বছর কাল পার করে। এরপরে আবারও আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগ কিন্তু 111 সরকারের যত কুকর্ম এইগুলোকে ঠিকঠাক করবেন এবং যে কাজগুলো তারা বেঠিক করেছে ঠিক করবেন, এর কোনোটাই আওয়ামী লীগ করেন নাই। তারপরে তো আর কি 2009-এর নির্বাচনটিও মোটামুটি এখানটায় সর্বদলীয়ভাবে হয়। এরপরে আর কি সময় শেষ হওয়ার আগে দিয়েই সর্বদলীয় রাজনৈতিক দলের আন্দোলনের মুখে আর কি আবার যে নির্বাচন, সেই নির্বাচন 2014-তে আওয়ামী লীগ 154টি সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, নিরঙ্কুশ এই জায়গাটায় তারা এই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। অতঃপর সংসদে এসে 2014-এর আওয়ামী লীগের সরকার সংবিধান, গণতন্ত্র, রাষ্ট্র, জনগণ দুহাই দিয়ে আর কি যত রকমের সাংবিধানিক কাটাছেড়া করতে করতে শেষ পর্যন্ত 17তম বার আর কি বাংলাদেশের সংবিধানটাকে কাটাছেড়া করা হয়। এরপরে আর 1972-এর সেই সংবিধানও ফেরত যাওয়া হয় নাই, আর যা হবার তাই হয়েছে। এরপরেই আর কি এই যে 2014, 2018 যে নির্বাচন, সেগুলো বিতর্কিত নির্বাচন, সেই থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করে যাচ্ছে। অতঃপর আর কি 7 জানুয়ারি এখানে 2024 যে নজিরটা সৃষ্টি করল, সেইটা হচ্ছে আমি এখানে কিন্তু এই যে 2008, 2014, 2018, 2024 আমি এখানটায় স্বতন্ত্র হিসাবে আর কি এই জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচনটা করার চেষ্টা করি, কিন্তু আমার ওই 1% ভোটার না হওয়ার কারণে আমি এই যে 2018 পর্যন্ত কোনো নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারি নাই। 2024-এ আমি আওয়ামী লীগের মনোনয়ন নেই, গণভবনে আমাদের সাক্ষাৎকার হয়। ওখানে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি যখন বললেন যে এখানটাই আর কি এই একই দল অথচ স্বতন্ত্র, ডামি ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে নির্বাচিত হবেন,
যদি না কিনা বিএনপি সহ অন্যরা নির্বাচনে অংশগ্রহণ না করে। নির্বাচনটা এখানে সংবিধান, গণতন্ত্র, দেশ রক্ষার্থে নির্বাচনটা হবে। অতঃপর আমরা আর কি আলোচনা চিন্তা ভাবনা করেই আমরা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থাটা করব। গণভবনে এটা 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের পূর্বের যারা সংসদ সদস্য পদপ্রার্থী আওয়ামী লীগের, তাদের যে সবাই এটা শেখ হাসিনা বলে, তখন আমি সিদ্ধান্ত নেই এবং প্রশ্ন করি, যদিও যেহেতু এটা একদলীয়, ইতিপূর্বে একবার 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আমাদের সংবিধানে কত % ভোট হলে সংসদ সদস্য হবে, সংসদ পরিচালনা করবে, এর যেহেতু কোনো অপশনই নাই, সেখানে আপনি 300 জনকেই ওয়াকওভার দিয়ে সরকার গঠন করেন, অতঃপর আর কি এই একটা মধ্যবর্তী নির্বাচন দিয়ে দেন। এখানটায় আমি এইভাবে হলে, যেহেতু সংবিধান, গণতন্ত্র, এই যে ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট আমি, গণতন্ত্র রক্ষার্থে, দেশ শাসনে 18 কোটি জনগণের জন্য আর কি, ধর্মীয় মূল্যবোধটার জন্য আর কি, সংবিধানটার জন্য আর কি, আমি একজন মুক্তিযোদ্ধা 1971 সালের 265 দিনের, কাজেই আর কি এই নির্বাচনটা আমি 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আমি আর করি নাই আর কি। তারপরে তো যা হবার তাই হয়েছে। এখানে এই যে বলা হচ্ছে 1971 সালের এই 7ই মার্চ হতে 5 আগস্ট 2024, 5 আগস্ট 2024 ওই ছাত্র জনতার কোটা আন্দোলন থেকে এক দফার আন্দোলন, যেটা 6 তারিখে ছিল, তাদের ঢাকা মার্চ, সেইটা গুটিয়ে 5 তারিখে আনা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান প্রধান উপদেষ্টা, তখন দেশের বাইরে ছিলেন। যাই হোক আর কি, 6 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি ওই যে কেসের মামলার, যেটা ট্যাক্সের ওপরে 662 কোটি টাকার মামলা, এইটার শুনানি ছিল 6 তারিখ। যে কারণে শোনা যায় আর কি, বিভিন্ন মিডিয়াতে আসছে যে ডেটটা 1 তারিখ আগিয়ে আনা হয়। এরপরে আর কি তৎকালীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকার প্রধান হিসাবে মন্ত্রী পরিষদের এখানটায় এই পতনটা হয়। অতঃপর বর্তমান শেখ হাসিনা আওয়ামী লীগ এখনো সভাপতি আর কি, উনি শোনা যাচ্ছে ভারতে আছেন আর কি। তো সেই জায়গায় এই যে ছাত্র জনতা, অতঃপর আর কি এখানটায় 5 আগস্ট, ইতিমধ্যে তো আর কি 16ই জুলাই 2024 হতে 5 আগস্ট 2024 পর্যন্ত এখানে বলছেন ওই যেটা জাতিসংঘ কর্তৃক এখানে যারা কিল হয়েছে, গণহত্যা হয়েছে, এদের এইটা পরীক্ষা জরিপ করতে যেয়ে তারা দেখেছেন 16ই জুলাই 2024 হতে 5 আগস্ট 2024 পর্যন্ত এইটা মারা গেছেন এখানে 400 জন। যেটা বিএনপি বলছেন এই আন্দোলনে তাদের নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, বিএনপি যারা করে, এরাই মারা গেছে 422 জন। কিন্তু জাতিসংঘের হিসেবে বলছে 5 আগস্ট পর্যন্ত এখানে হচ্ছে 400 জন, এবং 5 তারিখের থেকে 8 তারিখ পর্যন্ত আরো 250 জন, এই মোট 650 জন। 650 জনের ভিতরে বিএনপির নেতাকর্মী যদি 422 জন হয়, তাহলে আর যারা আছে এর ভিতরে যারাই মারা গেছে, তারা যদি একটা থার্ড জেন্ডার হয়, শিশু হয়, পাগল হয়, একটি মৃত্যু আমি শাহজাহান আলী গোলদার একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার জন্য যেমন কাম্য নয়, আর এতগুলো মানুষ, শত শত মানুষ, এটা তো কখনোই প্রত্যাশা তো দূরের কথা। আমি এইটা নিয়েও দুঃখ ভারাক্রান্ত। এই সকল শহীদ, সকলেই শহীদ, বিদেহী আত্মার শান্তি কামনা করি, সকলকেই জান্নাত দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন যেটা প্রশ্ন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা কি এবং তারা কি সংস্কার করতে পারেন কি পারেন না। যেহেতু আমাদের সংবিধানে এই যে নিয়মতান্ত্রিক বাদে একটি সরকার ব্যবস্থায় আছে, তত্ত্বাবধায়ক সরকার, যার মেয়াদটা 6 মাস, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই যে আমাদের বুদ্ধিদীপ্ত মানুষজন, পরজীবীরা যেটা বলছেন, নতুন রাজনৈতিক দল গণতন্ত্রের নামে, সংবিধানের নামে, দেশ রক্ষার নামে, ধর্মীয় মূল্যবোধের নামে যারা রাজনৈতিক দলটা গঠন করছেন, তারা যে কথাটা বলছেন আর কি, যেটা সংবিধানে আমাদের স্পষ্টতই আছে, যে কোনো সরকারের
তত্ত্বাবধায়ক সরকার 6 মাস, এবং এরপরে একটি কাজ তারা করবেন, একটি কাজ করবেন কি, একটা সুষ্ঠু সুন্দর জনগণের নির্বাচন দিয়ে, যারা যে নির্বাচনে সকল ভোটার ভোট দিতে পারবে সেই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে 6 মাসের মধ্যে ভোটটা দিয়েই তারা তত্ত্বাবধায়ন করে, ভোটটাই তত্ত্বাবধায়ন করে, জনগণের তত্ত্বাবধায়ন করে তারা তাদের স্বপদে ফিরে যাবেন। এইটা। আর এখানটায় যেটা বলছে যৌক্তিক সময়, যৌক্তিক সময় বলে কোনো ডিকশনারিতে নাই। আমাদের এই ব্রহ্মাণ্ড যেটা রাত দিন, এখানটায়ও কিন্তু একবার করেছিল আমাদের এই বাংলাদেশে 1 ঘন্টা আর কি অফিস আওয়ার 8 পিস করেছিল। ওটা কিন্তু যৌক্তিক কারণে, যেহেতু আমাদের এই দেশটায় শীতকালে দিনটা ছোট, এই জন্যই আর কি যৌক্তিক কারণে বড় করেছিল। সেটাও কিন্তু বর্ণনা দিয়েছিল যে দিনটা ছোটর কারণে আমরা 1 ঘন্টা দিনে বাড়াইলাম। এটা আমাদের এই দেশের আওয়ামী লীগ বা বিএনপি, আমি কে বলতে পারছি না, করেছিল আর কি। এখন যে কথাটা বলা হচ্ছে যৌক্তিক সময়, অর্থাৎ কথার কথা, বাজে কথা, বাজে কথাটা বলবে একজন রিক্সা চালকও না, একজন ভ্যান চালকও না, একজন কৃষকও না, রাজনীতিবিদ তো নয়, রাজনীতিবিদ সমর্থকরাও নয়। তাই যদি হয় তাহলে এই যে সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা, মাস্টাররা, মহিলারা, বাড়ির মহিলারা আর কি, আমার স্ত্রী দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অ্যাক্টিং এডিটর, আমাকে জিজ্ঞাসা করছে যে যৌক্তিক সময়টা কি আর সংবিধানটাই বা কি, সংবিধানে কি আছে। এর জবাবটা আমি দিতে পারি নাই। এর জবাবটা আমি এই দেশের যারা পরজীবী, যারা যৌক্তিক সময় বলছে, তাদেরকেই আমি বলছি, আপনাদের যৌক্তিক সময়টা মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে জানান। এই দেশের আমরা যে অনিশ্চয়তায় আসছি, আমার এখানে প্রতিদিনই আর কি আমাকে এই যে খুন করার জন্য আসছে। আপনি বঙ্গবন্ধুর কথা বলেন কেন, আপনি আওয়ামী লীগ করেন কেন, আপনি এই যে মুক্তিযুদ্ধের কথা বলেন কেন, আপনি মুক্তিযোদ্ধা নাকি, ঠাট্টা তামাশাটা করে, মস্কারাটা করে আর কি, এই যে যৌক্তিক সময় বলার কারণে। আমি এনএসটিভির টেবিল থেকে সাংবিধানিকভাবে আমি কাউরে প্রশ্ন করি না, জবাবেরও প্রত্যাশা করি না। আমাদের সংবিধানে যেটা আছে সর্বোচ্চ সময় 6 মাস। আর আমি আর এখানটাই হচ্ছে একটি কাজ করবে, সেটা নির্বাচন করে দিয়ে নির্বাচিত জনগণ কর্তৃক নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করবে। মাননীয় রাষ্ট্রপতি বরাবর, মাননীয় 3 বাহিনী বরাবর এই যে যৌক্তিক সময় বিষয়ক নয়, সাংবিধানিকভাবে আমাদের এই দেশের যে কোনো ক্রাইসিসে পরবর্তী সরকার গঠনের জন্য ফাঁকে দিয়ে সময় 180 দিন বা 6 মাস, এর ভিতরটাই আর কি। আমি 18 কোটি জনগণের একজন হিসাবে এইটা আমি আর সহ্য করতে পারছি না। দেশব্যাপী তৃতীয় পক্ষ যারা, কোনো পক্ষই কারোর দায় নিচ্ছে না। আর এই যে বিএনপি থেকে বলা হচ্ছে যা কিছুই অপরাধ সংগঠিত করছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আমার জানা মতে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নাই। আমিও আর আওয়ামী লীগটা করি না। এইটা আমি আওয়ামী লীগ করি বললেই তো আমার মেরে ফেলার জন্য এসছে। আমার ওখানটাই বসে বাচ্চা ছেলে আমাকে বলছে, আপনি মুক্তিযোদ্ধা, এখানে বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে রেখেছেন, পতাকা রেখেছেন, এগুলো ছিঁড়ে খুলে ফেলে দিয়ে ওখানতে বলছে আপনারা এসছি, শুনছেন না তো কোনো কথাই, মেরে শুয়াইয়ে দেওয়ার জন্য। দেশব্যাপী এইটা হচ্ছে। আমার মূল বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটি, যেখান থেকে যোদ্ধা এই যে রণাঙ্গনের দূরত্ব ছিল 2.5 কিলোমিটার। তো ওই সেই জায়গাটাই আমার সেই বেনাপোল বাড়িতে, গোলদাস সিটিতে, এখানেও বোম মারা হয়েছে। প্রতিদিন আমার ভাই ভগ্গর অন্যদেরকে হেনস্থা করা হচ্ছে। তো এই যে জায়গাটাই আর কি, এই আপনারা যারা প্রশ্ন করেছেন সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সময়ের যৌক্তিক সময়টা কত, এই যৌক্তিক যেহেতু কথার কথা, সাংবিধানিক সময়টা 6 মাস। এর ভিতরেই আর কি রাষ্ট্রপতির মুরব্বিয়ানায় মাননীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার উপদেষ্টা পরিষদকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করে দিয়ে যারাই মেজরিটি হবেন তাদের কাছেই ক্ষমতাটা হস্তান্তর করলেই আর কি তাদের এই যে সংস্কার, যে কার্যক্রম যেগুলো করছেন, ওই পরবর্তী সরকার তাদেরকে এক্সিকিউশন দিবেন বা মানবেন। আর তা না হলে কিন্তু আওয়ামী লীগের মতো করবেন, বলবেন ঠিক আছে আমরা ক্ষমতায় যাই, আপনাদের সব কিছুই মেনে নেওয়া হবে, সব কিছুই করা হবে, কিন্তু পরবর্তীতে আর কিছুই করে নাই। আমিও এটা এখানে নিশ্চিত করেই বলছি, রাজনীতিকরা সর্বদাই কথার কথা বলে থাকেন। আর এর সাথে সময়টাই কি বলতেন, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। তো এই জায়গাটায় যেহেতু আমাদের সংবিধান নির্ধারিত করা,
কোনো কথার অপশন নাই বা অলিখিত নয়, কাজেই আমরা সেইটার উপরেই থাকি। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখানে আমাদের এই যে এনএসটিভি ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে কাজটি করে যাচ্ছেন 2017 সাল থেকে, এদেশের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব, যেমন এই যে দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন মারা গেছে আমরা দোয়াটা করেছি। তারপরে এই যে জায়গাটাই বর্তমানে আর কি বাংলাদেশের এই যে বৃহৎ যে রাজনৈতিক দল, দুইটি বৃহৎ রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, তো এই জায়গাটাই আর কি ওই সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কঠিনভাবে অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। রাব্বুল আলামিন এই যে বেগম খালেদা জিয়ার ওপরে এনএসটিভি টেবিল থেকে আমরা সর্বদাই দোয়া করে যাচ্ছি। আজকেও আবার দোয়াটা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আমিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন। আমিন। হজ নিবন্ধনটা শেষ হবে নভেম্বর 30। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।